নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির প্রথম পর্বের ৪৮তম অংশ। তাদের মধ্যে অনেক তার অধ্যাপক জীবনের শুরুতে তার ছাত্র ছিলেন, পরে আজীবনে বন্ধু হয়ে গেছিলেন। অনেকেই বিজ্ঞানের সাহিত্য নরেগী ছাত্র, অনেকে খাঁটি বৈজ্ঞানিক, আবার অনেকে বিজ্ঞানের ধার ধারতেন না, খাঁটি সাহিত্যিক ছিলেন। স্বনামধন্য সত্যেন্দ্রনাথ বসু, জ্ঞান ঘোষ, মেঘনাথ সাহা, কালিদাস নাগ, দিলীপ কুমার রায়, হিরণ কুমার সান্যাল ইত্যাদি এই দলে ছিলেন। আরও অগুনতি অখ্যাত তরুণ তার কাছে আসত একটু উৎসাহ উদ্দীপনার জন্য। বেশিরভাগ অধ্যাপক প্রগল্ভ হন। মেসোমশাই নিজের মনের মানুষদের মধ্যেখানে ছাড়া বেশি কথা বলতেন না, কিন্তু সকলের কথা উপভোগ করতেন। চোখ দুটি কৌতুকে মিটমিট করত, চাপা ঠোঁটে একটা বঙ্কিম রেখা দেখা যেত। পিইএনের আড্ডায় যেতেন, পরিচয় গোষ্ঠীর সঙ্গে মিশতেন। পরে তাদেরই কারো কারো স্মৃতিকথা পড়ে বুঝেছি এই সুগভীর কিন্তু চাপা মানুষটিকে হৃদয়ঙ্গম করার ক্ষমতা তাদের অনেকের ছিল না। দরকার হলে মেসোমশাই ধারালো একটা সোনার ছুরি। একবার মাসিমার সঙ্গে ট্রেনে কোথাও যাবার পরিকল্পনা করতে গিয়ে বললেন, ওইটুকু খোলা মোটরে গেলেই হবে, চাঁদনি রাত, চমৎকার বনভূমি। আমরা শুনে কিছু বলার সাহস পাইনি, হয়তো পরস্পরের দিকে চেয়ে মুচকি হেসে থাকতে পারি, কিন্তু সেটি মেসোমশাইয়ের দৃষ্টি এড়ায়নি। তিনি অমনি তীক্ষ্ণ কণ্ঠে বলেছিলেন, কি কথাটা শুনে হাসি পেল বুঝি? মনে হচ্ছে বুঝি আধবুড়োদের শখ দেখ, চাঁদের আলো উপভোগ করতে চায়। ওরে, চাঁদের আলো উপভোগ করতে হলে তার পেছনে আজন্মের অভিজ্ঞতার অনুরোধন চাই। তোদের আনন্দ তো বালি পোড়া বেহালার সুরের মতো ঢপঢপ করে। চাঁদের আলো উপভোগ করিস নাকি তার আনুষঙ্গিকগুলো উপভোগ করিস? তখনই বুঝেছিলাম কথাটা ঠিক, কিন্তু মেসোমশাইয়ের মুখে এত কড়া মন্তব্য আশা করিনি। কেউ কোনো উত্তর দিলাম না দেখে মেসোমশাই একটু আহত হয়ে অন্য কথা পারলেন। 1920-22 সালে মেসোমশাই শিবপুরে থাকতেন। প্রথমে একটা অপেক্ষাকৃত ছোট বাড়ির একতলায়, পরে তার পাশের বড় বাড়িতে। ছোট বাড়ির দোতলায় স্যার কেজি গুপ্তর ছেলে বীরেন গুপ্ত থাকতেন। তার স্ত্রী ছিলেন আমেরিকান। তাদের 3টি লাবণ্যময়ী মেয়ে ছিল। তারা বাংলা টাংলা বলতো না, কিন্তু ভারী মিশুকে আর ফুর্তিবাজ ছিল। আমাদের সঙ্গেও বেশ ভাব হয়ে গেছিল। ওদের মা ভারী সুগৃহিণী ছিলেন। আমার মা মাসিকে মাঝে মাঝে সাংসারিক উপদেশ দিতেন। বয়সে বোধ হয় তাদের সমান সমানই ছিলেন। আমার তো জ্যাঠামি করা কুখ্যাতি ছিলই, বড়দের কথা ভারী উপভোগ করতাম। তাছাড়া 12-13 বছরের মেয়েদের না ছোট না বড় হয়, তারা অনেক কথাই বুঝতে পারে এবং বড়দের কথায় অশেষ আনন্দ পায়। মনে আছে একবার মিসেস গুপ্তকে মা মাসিমাকে বলতে শুনেছিলাম, সম্পূর্ণ সুখী হতে গেলে স্বামীর সঙ্গে কখনো তর্ক করো না। কে না জানে পুরুষরা কিছু বোঝে না, কেবল বাজে কথা বলে। কখনো তর্ক করো না, আর কাজের বেলায় নিজের ইচ্ছা মতো কাজ করতেও ছেড়ো না। ওরা কিছুতেই এসব করে না, তর্ক করতে গেলেই ওদিকে নজর যায়। এই যে কি চমৎকার বাস্তব বুদ্ধি! অনেক বছর পরে আমি সেটা হাড়ে হাড়ে বুঝেছিলাম। আমার মা অবশ্যই বাবার সঙ্গে তর্ক করা কিংবা তার ইচ্ছা বিরুদ্ধে কাজ করার কথা স্বপ্নেও ভাবতে পারতেন না। তাই বলে নিজের মতটাও সহজে বদলাতেন না। কথা না বললেই কি আর মত বদলায়? মেসোমশাইয়ের কাছে আমি উদারতা শিক্ষা পেয়েছিলাম। তার আলমারিতে কত রকমের বই ছিল তার ঠিক নেই। তার ভাবখানা ছিল যে সকলের বক্তব্যটা শোনোই না, কাজের বেলা নিজের বিচার বুদ্ধি অনুসারে করো। আমার মাসিমা অতটা উদার ছিলেন না। মনে আছে দিদির জন্মদিনে আমাদের বুলাদা রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ উপহার দিয়েছিল। মাসিমা একেবারে শকড। একজন ইয়াং ম্যান কি বলে অনাত্মীয়া অল্প বয়সী মেয়েদের এ ধরনের বই দেয়? কথাটা মাকে না বললেও পারলেন না। মাসিমা আমাকে মাঝে মাঝে সব কথা বলতেন। মা শুধু তার ছোট বোন ছিলেন না, অন্তরঙ্গ বন্ধুও ছিলেন, যাকে সব মনের কথা বলা যায়। মা পড়ে গেলেন মুশকিলে। আমাদের পরিবারের সবাই জানতো বুলাদা অন্য ইয়াংম্যানদের মতো নয়, ওর সঙ্গে আমাদের আলাদা সম্বন্ধ। একদিন ও আমাদের ছোট জ্যাঠামশাইয়ের জামাই হবে। কিন্তু কথাটা তখনও প্রকাশ্য নয়।
মাসিমাকে মা কি বলেছিলেন জানি না, তবে মাসিমা ও বিষয়ে আর কিছু বলেননি। অন্য বিষয়ে আপত্তি তুলেছিলেন। গল্পগুচ্ছের সব গল্প ছোটদের যোগ্য নয়। মা একটু হেসে বললেন, তেমন ছোট আর কোথায়, 13-14 বয়স হলো, ওরা তো সব পড়ে, শরৎবাবুর বইও। মাসিমা প্রায় মুচ্ছ জানা আর কি। শেষটা কিছু না বলে দিদির নতুন বইগুলির গোটা আষ্টেক গল্পের পাশে ছোট ছোট দাগ দিয়ে নোটনকে বললেন, তুমি এগুলো পড়বে না। নোটনের বাংলা বই পড়ার কোনো আগ্রহই ছিল না, কিন্তু দিদি আর আমি সেই গল্পগুলোকে খুঁটিয়ে পড়েও আপত্তিকর কিছু আবিষ্কার করতে পারিনি। এই প্রসঙ্গে এর প্রায় 30 বছর পরের একটা ঘটনা না বলে পারছি না। আমার কন্যার তখন 11 বছর বয়স। একদিন দেখি স্কুলের লাইব্রেরি থেকে একটা রংচঙে বই নিয়ে এসেছে। আমি দূর থেকে দেখে জিজ্ঞাসা করাতে বলল, এটার নাম শ্রীকান্ত। আমি একটু আশ্চর্য হয়ে বললাম, প্রথম খণ্ড আশা করি। মেয়ে বলল, না না, তৃতীয় ও চতুর্থ খণ্ড। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। এমন সময় মেয়ে বলল, তোমার কোনো ভয় নেই মা, এতে খারাপ কিছু থাকলেও আমি বুঝতে পারবো না, কারণ এটা হিন্দিতে লেখা। আমি সেখান থেকে সরে পড়লাম। মনে পড়ল মা বলতেন, সব বই সবাই পড়ুক, নোংরা বই বাড়িতে এনুই না।